আসসালামু আলাইকুম। ক্র্যাক দ্য ফ্যাক্টের আজকের লেকচারে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে মেইনলি যারা এসএসসি ২৭ আছেন, সো তাদের জন্য একটা কোয়েশ্চেন দিয়ে স্টার্ট করব। হোয়াট শুড আই ডু নাও? সামনে কিছুদিনের মধ্যে কিন্তু অনেকের অলরেডি হাফ ইয়ারলি বা প্রি টেস্ট যেটাকে আমরা বলি, এই প্রি টেস্ট কিন্তু শুরু হয়ে গেছে। আবার অনেকের শুরু হইতে যাচ্ছে। অনেকের আবার শেষের পথে। যাদের মনে করেন যে শুরু হয় নাই, তারা তো একটা ওয়েতে আছেনই যে পরীক্ষাটা ভালো করে দিতে হবে, তার পরেরটা পরে। যারা অলরেডি মিডলে আছেন তাদের ইনটেনশন হচ্ছে কি যে রেস্ট অফ দ্য পার্ট যাতে ভালো মতো দেই, এবং যাদের শেষ হয়ে গেছে তাদের এখন ইনটেনশন হচ্ছে যে হোয়াট শুড আই ডু নাও, এখন আমার কি করা উচিত। সো আপনাদের যারা হচ্ছে এই ক্যাটাগরি স্টুডেন্টরা আছেন তাদেরকে আমি ৩টা জোনে ভাগ করছি: গ্রিন, ইয়েলো এবং রেড। এখানে দেখেন আপনাদের ফার্স্টে বলা হয়েছে যে যাদের হচ্ছে 60 থেকে 80%, এখন স্পেসিফিক একটা চ্যাপ্টারে 60 থেকে 80% বলা হয়েছে যে কমপ্লিট আছে, তারা অ্যাকচুয়ালি গ্রিন জোন। কেন গ্রিন জোন? দেখেন আপনার হাতে টেস্ট পরীক্ষা দেওয়ার জন্য অ্যারাউন্ড হচ্ছে ২ থেকে ২.৫ মাস টাইম আছে। এই ২ থেকে ২.৫ মাসে আপনি কিন্তু রেস্ট অফ দ্য পার্ট খুব ভালো মতো, মানে আস্তে ধীরে ভালো মতো হচ্ছে ফিল আপ করতে পারবেন। এবং আপনি যদি আরেকটু অ্যাক্টিভ হন তাহলে এর সাথে কিন্তু আপনার রিভিশনটাও ভালো মতো হয়ে যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে টেস্ট পরীক্ষার আগে আপনার কিন্তু টোটাল 100% সিলেবাস কমপ্লিট করে আপনি টেস্ট এক্সামের হলে ঢুকতেছেন। তাহলে এটা একটা ভালো একটা সাইন আপনার জন্য। এবং এদের জন্য সবথেকে ভালো সুবিধা হচ্ছে যে, বা ভালো একটা অ্যাডভান্টেজ হবে কি, যে তারা রিভিশন ম্যাটেরিয়াল যেগুলো আছে তারা খুব ভালো মতো অ্যাট লিস্ট ৪ থেকে ৩ মাস, এই ৪ থেকে ৩ মাস টেস্ট এক্সামের পরে, টেস্ট এক্সামের পরে এতদিন থাকে না, অলরেডি ২ থেকে ৩ মাসই ধরে রাখি, কারণ অ্যাটলিস্ট ২০ থেকে ২৫ দিন হচ্ছে আমাকে বাই ডিফল্ট হচ্ছে বাদ দিয়ে সব কিছু করতে হবে। সো ওটা দিয়ে ২ থেকে ৩ মাস, এই ২ থেকে ৩ মাস কিন্তু আপনি হচ্ছে এক্সাম, ঠিক আছে, ফিজিক্যাল এক্সাম বলেন বা অনলাইন এক্সাম বলেন, এটাতে অ্যাপ্রোচ করতে পারবেন। যেখানে যেখানে ভুল হচ্ছে ওই ভুলগুলো শুধরানোর আপনি যথেষ্ট টাইম পাবেন। এর মধ্যে সুবিধাগুলো থেকে আরেকটা যেটা কনসার্নিং পার্ট, সেটা হচ্ছে আপনাদের অনেকেরই কিন্তু এমসিকিউতে সমস্যা আছে ভাইয়া। এমসিকিউতে আপনারা অনেকেই ভালো মতো বুঝতে পারেন না, ক্র্যাক করতে পারেন না, বিশেষ করে আপনাদের ফিজিক্স, ম্যাথ এবং হায়ার ম্যাথ, ঠিক আছে, এই ৩টা সাবজেক্টে এমসিকিউ আপনাদের অনেক বেশি প্যারা লাগে। সো তখন চাইলে আপনি এমসিকিউতে ভালো মতো ফোকাস দিতে পারবেন। আপনি বাসায় বসে অ্যাট লিস্ট ২ থেকে ৩টা এমসিকিউর যে মডেল টেস্টগুলো আছে এগুলো দিতে পারবেন, ঠিক আছে। সো এগুলো হচ্ছে আমাদের গ্রিন জোনের বান্দারা। ঝামেলা শুরু হয় ইয়েলো জোন থেকে। এই ইয়েলো জোনকে আবার ২টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যাক্টিভ, আরেকটা হচ্ছে আমাদের মডারেট। যারা অ্যাকচুয়ালি অ্যাক্টিভ, তারা প্রি টেস্ট শেষ করার পরপরই টেস্ট এক্সামের আগে এই ২ থেকে ৩ মাসে সিলেবাস কমপ্লিটের অ্যাটলিস্ট তারা 90% কভার করে ফেলে। আমি কি বলছি যে প্রি টেস্টের পরে যে টেস্ট এক্সামটা আসতেছে, এই টেস্ট এক্সামের যে আপনার ২ থেকে ২.৫ মাস টাইম আছে, এই ২ থেকে ২.৫ মাসে তারা তাদের বাকি সিলেবাসের 90% কভার করে ফেলতে পারে। বাট যারা মডারেট আছেন তাদের দেখা যায় তারা 70% কভার দিতে গিয়েই তাদের জীবন যায় যায় অবস্থা। সো প্রথমে আমি বলি অ্যাক্টিভ যারা আছেন তাদের মাথায় একটা জিনিস ঘোরানো লাগবে যে আমাকে 100%ই কভার করতে হবে। বুঝো, আমাকে 100%ই কভার করতে হবে। আপনি যদি এই ইন্টেনশন নিয়ে স্টার্ট করেন তাহলে দেখবেন আপনি ঊর্ধ্বে 90%-এর কাছাকাছি অলরেডি চলে গেছেন। সো এদের জন্য তখন কি উপায় হবে, তাদের প্র্যাকটিস করতে হবে। রিভিশন যে পার্টগুলো আছে এটা ভালো মতো দিতে হবে যাতে সে টেস্ট এক্সামে ভালো মতো অ্যাপ্রোচ নিতে পারে। ওকে, এরপরে আপনার হচ্ছে প্র্যাকটিসের পরে রিভিশন পার্টটা গেল, তারপরে হচ্ছে এক্সাম দেওয়ার আসলে আদত, মানে প্র্যাকটিক্যালি বললে এক্সাম দেওয়ার তখন টাইম থাকে না। আপনাকে তখন আল্লাহ বিল্লাহ করে সুন্দর মতো হচ্ছে আল্লাহর নাম নিয়ে আপনাকে এক্সামে বসতে হবে, ডাইরেক্ট অ্যাপ্রোচ নিতে হবে এবং ঠান্ডা মাথায় এক্সামটা দিতে হবে। আচ্ছা, সো অ্যাক্টিভের পার্টগুলো গেল। এবার যারা মডারেট আছেন, এই মডারেট বান্দাদের হচ্ছে আরেক বড় সমস্যা। তারা তো একে তো 70 থেকে 80% সিলেবাস কমপ্লিট করে ঢুকতেছে। এখন রেস্ট অফ দ্য যে 30 বা 40%, এই 30-40% থেকে যখন কোশ্চেন চলে আসে তারা অনেকটা ফাম্বেল করে ফেলে, মাথা গরম করে ফেলে। সো দেখা যাচ্ছে যে এই স্টুডেন্টগুলো যে আপনার পাস করার জন্য যতটুকু দরকার তারা জানে, তারা পাস করতে পারে, কিন্তু মাথা গরম করার কারণে কোন একটা সাবজেক্টে গিয়ে আটকা যায় এবং ফলশ্রুতিতে কি হয়, টেস্ট এক্সামের পরে অ্যাডমিট কার্ড দিবে না, তারপরে হচ্ছে আবার হচ্ছে অ্যাপ্রোচ করতে হবে। এরপরে এরকম লং একটা টার্ম, যে পরবর্তী যেখানে তোমার হচ্ছে ফিজিক্যাল এক্সাম দেওয়ার কথা ছিল, তা তোমার ভুলগুলা ক্র্যাক করার কথা ছিল, এগুলো তখন তোমরা করতে পারো না। সমস্যা হয় কি, পরবর্তীতে এটা টোটাল ইম্প্যাক্ট পড়ে এসএসসির উপর। সুতরাং যারা মডারেট আছেন তারা অ্যাক্টিভ বলতে প্রোঅ্যাক্টিভ হয়ে যাওয়ার ট্রাই করেন।
ঠিক আছে? আপনার মাথায় ইন্টেনশন থাকবে যে হ্যাঁ, আমি এতদিন ফাঁকিবাজি করছি, ট্রু, বাট এখন আমি আর ফাঁকিবাজি করব না, এখন আর ভণ্ডামি করব না, এখন আমি নিজের জন্য হইলেও ভালো মতো আগে সিলেবাসটা কভার করব এবং তারপরে আমি সুন্দর মতো এক্সাম হলে বসবো। এবং এক্সাম হলে আপনার মাথায় প্রত্যেকটা সেকেন্ড ঘুরাইতে হবে যে বাবা যাই কিছু হোক মাথা গরম করা যাবে না। মাথা যদি গরম করেন তাহলে কি হবে, আপনি সেটাকে প্রপারলি ইউটিলাইজ করতে পারবেন না, আপনি যা যা এফোর্ট দিচ্ছেন সেটা ইউটিলাইজ হবে না। রেড জোনে কারা কারা আছে? রেড জোনে আছে হচ্ছে বাকি যাদের একদমই বই ধরেন নাই, মানে বইটা খুললেই নতুন বইয়ের গ্রান বের হচ্ছে, ঠিক আছে, বইটা শেলফ থেকে বের করলে উপরে ধুলার স্তর জমে রয়েছে, এই 0 থেকে 45% স্টুডেন্ট যারা আছেন তারা মোটামুটি এই রেড জোনের আন্ডারে, ঠিক আছে। এই রেড জোনে আপনাদের জন্য দরকার কি কম্প্যাক্ট। এখন আপনি চাইলেই 8 থেকে 9 ঘন্টা 14 ঘন্টার ক্লাস আপনি চাইলে পারবেন না। আমি খারাপ বলতেছি না, কারণ 9 থেকে 14 ঘন্টা 10 ঘন্টার ক্লাস করলে টু বি অনেস্ট আপনার জন্য ভালো। বাট এখন মনে করেন আপনি এখন অসুস্থ, আপনার এখন চরম লেভেলে ডায়রিয়া হয়েছে, এখন আপনারা কেউ যদি দুধ ছাদে যে গরুর দুধটা খাও তো খুব ভালো লাগবে, তাহলে পরবর্তীতে আপনাকে আইসিসি ডিআরবিতে নিয়ে যেতে হবে। এটাই হচ্ছে এখন মূল ফ্যাক্ট। এটা শুনে হজম করতে কষ্ট হইলেও এটাই সত্য কথা। তাহলে আপনাকে প্রথমে আগে দেখতে হবে কম্প্যাক্ট ক্লাস, যেখানে আপনার প্রপার প্র্যাকটিস আছে, যেখানে আপনার ফাউন্ডেশনও আছে, ঠিক আছে, দুইটাই আছে এবং এটা কম্প্যাক্ট উপায় আছে, ঠিক আছে। সো এখন আপনাকে এই জিনিসটা হাত দিতে হবে। তারপরে আপনার দায়িত্ব হচ্ছে যত দ্রুত সম্ভব এটা শেষ করে ফেলা, অ্যাট এনি কস্ট, আই রিপিট, অ্যাট এনি কস্ট, যত দ্রুত সম্ভব শেষ করে ফেলা। তারপরে কি করতে হবে, তারপরে অ্যাকচুয়ালি আপনি যে পার্টগুলো শেষ করছেন সেগুলো নিজ হাতে প্র্যাকটিস করা, দেন পরীক্ষার হলের জন্য অ্যাপ্রোচ করা, ঠিক আছে। সো আপনি চাইলে এখান থেকে যে কোনো কিছু উপায়ে আপনার হচ্ছে স্কুলের শিক্ষক হোক বা আপনার বাসার বড় ভাই হোক, ঠিক আছে, বড় আপু হোক, যে কারোর হেল্প নিতে পারেন। এরপরও যদি আপনাদের মনে হয় যে ভাইয়া আর একটু কম্প্যাক্ট বা বোর্ড অ্যানালাইসিস করে শিখতে চাই, তাহলে আমাদের যে LRB 27 লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রাম যেটা, এটা চাইলে আপনারা অ্যাপ্রোচ করতে পারেন। এখানে একদম কম্প্যাক্ট উপায় বলেন যে PCMB সব কিছু এখান থেকে দেওয়া আছে এবং নতুন নতুন ভিডিও আরও আপলোড হচ্ছে, ঠিক আছে, স্টিল হচ্ছে, কারণ এটার টার্গেটই হচ্ছে আপনাদের পুরো এসিসি লাইফটাকে কভার করে ফেলা। সো আপনি সারা জীবন হচ্ছে কিছুই পড়েন নাই, সুতরাং ওইটা মাথায় রেখে যখন ক্লাসে ঢুকা হয় তখন আরও অনেক মানে কম্পোনেন্ট মাথায় ঘুরে। সো সব কিছু মিলাই যখন আমরা ক্লাসগুলো নেই তখন অ্যাটলিস্ট যাতে গ্রিন জোন আছেন, যারা ইয়েলো জোন আছেন, যারা রেড জোন আছেন, 3টা জোনের মানুষই যাতে উপকৃত হয়, ঠিক আছে। সো এখানে অনেক লেকচার দেওয়া আছে, তারপরে আরও নতুন নতুন লেকচার অলরেডি রেকর্ডেড শুরু হয়ে গেছে, আপলোডও হচ্ছে, ইনশাল্লাহ দ্রুতও হয়ে যাবে। সো চাইলে আপনারা এটা অ্যাপ্রোচ করতে পারেন, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে যে ওকে, সো এখন আপনাদের প্রথম দায়িত্ব যে আপনারা কোন জোনে আছেন সেটাকে আইডেন্টিফাই করা। এখন এটাও যদি আমাকে বলে দেওয়া লাগে তাহলে আসলেই দুঃখজনক। এখন আপনাকে নিজেকে চিনতে হবে, আপনার উইক জোন, উইক পয়েন্টগুলো জানতে হবে, তাহলে গিয়ে আপনি অ্যাক্টিভ উপায় হচ্ছে সবকিছু শেষ করতে পারবেন। সো ক্র্যাক দ্য ফ্যাক্টর আজকে মূলত কি ছিল, আজকে ওভারঅল একটা থিওরি ছিল যেখানে হচ্ছে আপনি কিভাবে কি করা উচিত, এখন আপনি কি করবেন, যারা ফাম্বেল করে ফেলতেছেন তাদের জন্য অ্যাকচুয়ালি হেল্পফুল হইতে পারে এই জিনিসটা। সো আজকে এতটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ক্র্যাক দ্য ফ্যাক্টরি এপিসোডে। ততদিন সবাই সুস্থ থাকেন, নিয়মিত পড়েন, তারপরে আসসালামু আলাইকুম।